আজকের ক্লাসে কথা বলবো অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার অধ্যায় 2 অংশীদারি ব্যবসায়ের হিসাব নিকাশ নিয়ে। সো আমি স্লাইড রেডি করি নাই, আমি ক্লাসেই তোমাকে শিখাবো, ক্লাসে আমরা একসাথে হ্যান্ড নোট করবো। তো যারা যারা দেখতেছো অবশ্যই নোট ডাউন করবো আমার সাথে, আর ট্রাই করিও। এটা হচ্ছে পার্ট 1, পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করার। আমি আজকে ক্লাসের পার্ট 1 এর লাভ লোকসান আবন্টন হিসাব করাবো এবং লাস্টে আমি একটা তোমাদেরকে শীট দেখাবো, শীটে কি কি নোট ডাউন করছে ওগুলো তোমাদেরকে শীটটা কমেন্টে দিয়ে দিব। সো তোমরা কমেন্ট বক্স থেকে শীটটা ডাউনলোড করে নিতে পারবা। তো আসো, অংশীদারি ব্যবসা কাকে বলে? অংশীদারি ব্যবসা আমরা সংজ্ঞা কি শিখছি? দুই বা ওই যেটা ম্যানেজমেন্টে ছিল, দুই বা ততোধিক ব্যক্তি চুক্তির মাধ্যমে যে ব্যবসা গঠন, পরিচালন ও নিয়ন্ত্রণ করে তাকে অংশীদারি ব্যবসা বলে। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি ছিল চুক্তি। চুক্তি আবার 3 প্রকার হয়: মৌখিক, লিখিত, লিখিত নিবন্ধিত। এই থিওরি গুলো তোমরা কিন্তু ম্যানেজমেন্টে পড়ে আসছো। এখন সেকেন্ড পেপারে অংশীদারি ব্যবসা থেকে সবচেয়ে বেশি অঙ্ক আসে, সেটা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব। আমাদেরকে সেকেন্ড পেপারে কিছু অঙ্ক করতে হবে অংশীদারি ব্যবসায়, লাভ লোকসান আবন্টন হিসাব। তো সেকেন্ড পেপারে আমাদের কি রিলেটেড অঙ্ক করতে হবে? ধরো ওকে, তো সেকেন্ড পেপারে আমাদেরকে কিছু ম্যাথ করতে হয়। যেমন অংশীদারি ব্যবসায় সদস্য থাকে না 2 থেকে 20 জন, তো ওদের মধ্যে ব্যবসায় যে মুনাফাটা হয় ওই মুনাফাটা বন্টন করতে হয়, মূলধনের সুদটা দিতে হয়, উত্তোলনের সুদ থাকলে ওটা মাইনাস করতে হয়, তারপর হচ্ছে কমিশন ওদেরকে পে করতে হয়, বেতন পে করতে হয়। মানে অংশীদারদের আমরা একটা হিসাব নিকাশ করবো, যেটার নাম কি লাভ লোকসান আবন্টন হিসাব। এই চ্যাপ্টারে আর কি কি ম্যাথ থাকতে পারে? এই চ্যাপ্টারে আরেকটা ম্যাথ থাকে অংশীদারদের অংশীদারদের মূলধন হিসাব। সো আমরা আজকের ক্লাসে তোমাদেরকে লাভ লোকসান আবন্টন হিসাব শিখাবো এবং লাভ লোকসান আবন্টন হিসাব থেকে একটাই ম্যাথ করাবো, যে ম্যাথটা করলে তুমি অংশীদারি ব্যবসায় যে কোনো লাভ লোকসান আবন্টন হিসাব আসুক তুমি পারবা। আমি আবার বলতেছি, লাভ লোকসান আবন্টন হিসাব থেকে আমি একটাই ম্যাথ করাবো। প্রত্যেকটা টপিকের কি কাহিনী আছে কি নাই সবকিছু তোমাকে আজকে ক্লাসে আমি দেখা দিব। সো ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করিও। লাভ লোকসান আবন্টন হিসাব মূলত আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব মূলত কি, চলো আমরা একটু জেনে নিই। দেখো, অংশীদারি ব্যবসায় তারা আমরা যে বিশদায় বিবরণী করি, বিশদায় বিবরণী থেকে আমরা একটা নিট লাভ পাই, তাই না? নিট লাভ এটা হচ্ছে অংশীদারদের মূলধনের আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। লাভ লোকসান আগে ঘরটা আমরা একটু শিখে নিই কি কি এন্ট্রি বসে। লাভ লোকসান আবন্টন হিসাব। তো লাভ লোকসান আবন্টন হিসেবে দুইটা পাশ থাকে, একটা হচ্ছে ডেবিট পাশ আর একটা হচ্ছে ক্রেডিট পাশ। আমরা বিশদায় বিবরণী আর লাভ লোকসান আবন্টনের মধ্যে পার্থক্য আছে। বিশদায় বিবরণী করে ব্যবসা প্রতিষ্ঠান, যেখানে ক্রয় বিক্রয় করব আমরা, আমাদের আয় ব্যয় পার্থক্যের মাধ্যমে আমরা নিট লাভ বের করব। আর লাভ লোকসান আবন্টন হিসেবে হচ্ছে ব্যবসা সরাসরি অংশীদারদের সাথে যে লাভ লোকসান গুলো বন্টন করে সেটাকে আমরা লাভ লোকসান আবন্টন হিসেব বলি। তো এখানে আমরা লিখলাম নিট লাভ, এখানে আমরা লিখতেছি দেখো মূলধনের, আমি যে এন্ট্রি গুলো লিখতেছি এগুলো একটু বুঝে বুঝে মাথায় রাখবে। হ্যাঁ, মূলধনের সুদ, কারণ মূলধনের সুদ আমরা অংশীদারদেরকে দিই। তো এটা ব্যবসা, আমরা কিন্তু ব্যবসার হয়ে চিন্তা করতেছি। লাভ লোকসান আমার হিসেবে কিন্তু ব্যবসায়ীরা যারা ওরা করতেছে। তো ব্যবসায়ী চিন্তা করলে এটা আমার জন্য ওয়ান কাইন্ড অফ কস্ট বা ব্যয়, সেজন্য আমরা এটা ডেবিট পাশে লিখলাম। এরপর হচ্ছে আমরা ওদেরকে বেতন দিই। কিছু কিছু অংশীদার আছে, যেমন কর্মী অংশীদার আমরা নাম করছি না, ওরা ব্যবসায় পরিচালনা অংশগ্রহণ করে, মূলধন ইনভেস্ট করে না, কিন্তু তারা চুক্তি অনুযায়ী বেতন পায়। তো আমরা অংশীদারদেরকে বেতন দিই। এরপর আমরা অংশীদারদেরকে ঋণের সুদ দিই। এরপর আমরা অংশীদারদেরকে কমিশন দিই, কোন একটা অংশীদার ভালো পারফরমেন্স করলে আমরা কমিশন দিই। আর ওদের থেকে আমরা কি কি পাই? ধরো কেউ যদি উত্তোলন করে, এই উত্তোলনের সুদটা আমরা কেটে রাখি, এটা ব্যবসার জন্য আয়। মালিকরা উত্তোলন করছে, তার বিনিময়ে ওরা আমাদেরকে সুদ দিবে, এটা ব্যবসার জন্য আয়, সেজন্য আমরা এটা ক্রেডিট পাশে লিখলাম। আমরা কিন্তু মালিকদের সাথে ব্যবসার একটা হিসাব নিকাশ করতেছি লাভ লোকসান আবন্টন হিসাবে। এরপরে যে পণ্য উত্তোলন করছে এটাও আমরা ওদের থেকে টাকাটা পাবো, এটাও আমরা অ্যাডজাস্ট করে রাখবো। তো আমি একটা লাইন লিখি, ধরো এই পাশগুলো হচ্ছে আমরা মালিকদেরকে দিব, ওকে, আর এই পাশটা হচ্ছে আমরা মালিকদের থেকে পাবো। তাহলে আমরা মালিকদেরকে কি দিব আমার সাথে একটু বলো? মূলধনের সুদ দিব, বেতন দিব, ঋণের সুদ দিব, কমিশন দিব। আর কি কি পাবো? নিট লাভ তো যেটা অলরেডি আসে দেওয়া, উত্তোলনের সুদ সেটা আমরা পাবো, এরপর হচ্ছে পণ্য উত্তোলন এটা আমরা পাবো। তাহলে এই যে টাকাগুলো থেকে, এই টাকাগুলো যদি বাদ দিই, এই অংশগুলো থেকে যে নিট লাভ যে টাকাগুলো থাকে নিট লাভ থেকে অথবা যেগুলো আমরা নিচ্ছি এগুলো থেকে যদি খরচগুলো বাদ দিই, যেটা থাকে সেটার নাম হচ্ছে মুনাফার অংশ। মুনাফার অংশ, দ্যাট মিনস আমি নিট লাভটা বন্টন করছি, এইভাবে বন্টন করছি এবং ওদের থেকে টাকাগুলো আমরা উল্টা মাইনাস করবো, মানে কি ডেবিটের উল্টা পাশে ক্রেডিট পাশে লিখলাম। এবং এই যে টাকাগুলো অ্যাডজাস্ট করার পর যদি এই পাশটা নিট লাভের পাশটা বড় হয়,
আর এই পাশটা ছোট হয়, তাহলে এটাকে আমরা বলবো মুনাফার অংশ। বাকিটা আমরা বন্টন করবো মুনাফাটা। হ্যাঁ, এটাকে বলে বন্টন যোগ্য মুনাফা। মুনাফার অংশ বলতে পারি, অথবা বলতে পারি বন্টন যোগ্য মুনাফা। ওকে, আমরা জানি অংশীদারি ব্যবসায় লাভ ক্ষতি বন্টন করে। যদি এই পাশটা বড় হয় তাদের কস্ট, আর যদি এই পাশটা ছোট হয় তাহলে সেটা হচ্ছে ক্ষতির অংশ। আমাদের অঙ্কে মুনাফার অংশ আসতে পারে, ক্ষতির অংশ আসতে পারে, তো ডিপেন্ড করে আমাদের অঙ্কের মানের উপর। ওকে, এখন আমাদের প্রত্যেকটা সেকশন থেকে আমাদেরকে কিছু জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে কি কি ঘুরাইতে পারে। যেমন মূলধনের সুদ, এটা নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করব। বেতন কি কি ঘুরাইতে পারে সেটা নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করব। ঋণের সুদ নিয়ে আলোচনা করব, কমিশন নিয়ে আলোচনা করব, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন নিয়ে আলোচনা করব, টপিক বাই টপিক। ওকে, এরপর আমরা একটা পূর্ণাঙ্গ ম্যাথ দেখবো, যেখানে আমরা যতগুলো কঠিন জিনিস নিয়ে আলোচনা করছি ওগুলো একটা পূর্ণাঙ্গ ম্যাথ আকারে আসবে, এবং আমরা আজকের ক্লাসে লাইভে তোমাদের লাভ লোকসান আবন্টন হিসাবটা সলভ করা ট্রাই করব। তো চলো আমরা মূলধনের সুদটা একটু দেখি। মূলধনের সুদ থেকে কিরকম কোশ্চেন আসতে পারে। ধরো তিনজন, এখানে সর্বোচ্চ অঙ্ক আসলে তিনজনের অঙ্ক আসে, এবিসি অথবা রহিম করিম, যে কোনো নাম থাকবে তিনজনের, আর সর্বনিম্ন অঙ্ক আসলে দুইজনের অঙ্ক আসবে। ধরো একটা রহিম এ, সে ব্যবসায়ে 1 লাখ টাকা বিনিয়োগ করছে, বি ব্যবসায়ে 2 লাখ টাকা বিনিয়োগ করছে, সি ব্যবসায়ে 3 লাখ টাকা বিনিয়োগ করছে। তাহলে এবিসি একটা কারবারে তিনজন অংশীদার, এ হচ্ছে 1 লাখ টাকা, বি হচ্ছে 2 লাখ টাকা, সি হচ্ছে 3 লাখ টাকা বিনিয়োগ করছে। এটাকে আমরা বলবো প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন। এখন আমি যদি নিচে বলি মূলধনের সুদ, মূলধনের সুদ 10%, তা আমাকে একটু বলো মূলধনের সুদ যদি 10% হয়, ওকে, তো মূলধনের সুদ যদি 10% হয়, তাহলে আমি যদি বলি এর মূলধনের সুদ কত, তুমি ইজিলি বলবা ভাইয়া 10,000 টাকা। কেন? 1 লাখ টাকা 10% করলে 10,000। বি এর মূলধনের সুদ কত? 2 লাখ টাকা 10% করলে 20,000। সি এর মূলধনের সুদ কত? 3 লাখ টাকা 10% করলে 30,000। তাহলে আমরা মূলধনের সুদ ডিরেক্ট পার্সেন্ট করে দিতে পারি। ঝামেলাটা কোথায় বাজে? ঝামেলাটা বাজে এদের মধ্যে কেউ একজন মাঝামাঝি সময়ে অতিরিক্ত মূলধন আনে। যেমন ধরো, এছাড়াও এগুলো উদ্দীপক টাইপের প্রশ্ন থাকে, এছাড়াও বি মাঝামাঝি, অথবা একটা ডেট বলে দেয়, মাঝামাঝি সময়ে 50,000 টাকা বিনিয়োগ করলো, বিনিয়োগ করলো। এই যে বি যে 50,000 টাকা বিনিয়োগ করলো, এটা বি এর জন্য অতিরিক্ত মূলধন। এবং অঙ্ক যে ডেট আছে না, ডেটে ধরো আমাদের ডিসেম্বর মাসে অঙ্ক করতেছি, জানুয়ারি মাসে আমাদের প্রারম্ভিক মূলধন থাকে। অতিরিক্ত মূলধন কখনো জানুয়ারি মাসে আনে না। অতিরিক্ত মূলধন যে কোনো একটা মাঝামাঝি সময় আনে, সেটা জুন জুলাই হইতে পারে, সেটা মার্চ হইতে পারে। যেহেতু মাঝামাঝি বলে তার মানে 6 মাস। হ্যাঁ, তো মাঝামাঝি সময় আনছে। আর যদি ডেট বলে দেয় এপ্রিলে বললে, তাহলে আমরা এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা হিসাব করবো। এখন আমার প্রশ্ন হচ্ছে, এ এর মূলধনের সুদ 10,000, সি এর মূলধনের সুদ 30,000, বি এর মূলধনের সুদ কি 20,000? বি কি শুধু কি প্রারম্ভিক মূলধনের উপর সুদ পাবে? না, বি প্রারম্ভিক মূলধনের উপরও সুদ পাবে, অতিরিক্ত মূলধনের উপরও সুদ পাবে। তো অতিরিক্ত মূলধনের উপর সুদটা আমরা কিভাবে হিসাব করবো? বি এরটা খেয়াল করো। এই যে বি 50,000 টাকা আছে, আমরা বি এর 50,000 টাকার উপর, ওয়েট এ মিনিট, আমরা বি এর 50,000 টাকার উপর 10% হিসাব করবো। 50,000 টাকার উপর 10%, 50,000 টাকার উপর 10% করলে কত হয়? 5,000। আমরা জানি কোনো কিছুর উপর পার্সেন্ট করলে, মানে যে কোনো এক বছরের টাকার উপর পার্সেন্ট করলে এটা আমার 1 বছরের সুদ আছে। এখানে বি 1 বছরে 5,000 টাকা সুদ পাবে। সেটাকে আমরা যেহেতু মাঝামাঝি বলছে, ভাগ 12 গুণ 6, তাহলে আমাদের সুদ কত আসে? 2,500। তাহলে বি কি শুধু 20,000 পাবে, নাকি সাথে 2,500 পাবে? তার সাথে 2,500 পাবে। তাহলে আমি যদি বি টোটাল বলি, টোটাল কত? 22,500। তাহলে আমাকে একটু বলো, আমাদের প্রারম্ভিক মূলধনের উপর 1 বছরের সুদ দিব, এ বি সি সবার উপর 1 বছর সুদ দিব। কেউ একজন অতিরিক্ত মূলধন আনবে, তার উপর আমরা ডেট অনুযায়ী সুদ দিব। যদি বলে 6 মাস, তাহলে আমরা 6 মাস, যদি বলে কিছু না বলে, তাহলে আমরা মাঝামাঝি ধরে নিব। কারণ অতিরিক্ত মূলধন কখনো শুরুতে আনে না, মাঝামাঝি সময় আনে। সো যদি আমি তোমাকে প্রশ্ন করি মূলধনের সুদ থেকে কিরকম ঘুরাইতে পারে, সাথে সাথে উত্তর কি দিবা? কেউ একজন অতিরিক্ত মূলধন আনবে। ক্লিয়ার? এবার আসো বেতনের পার্টটা শিখি আমরা একটু। বেতন, ধরো বেতনের সম্বন্ধে যারা দেখতেছো আমার সাথে, তোমরা চাইলে পজ করে করে নোট ডাউনটা করে ফেলতে পারো। তো বেতনের ক্ষেত্রে দেখো, বলছে
এ ও বেতন আবার সবাই পাবে যে তা না। এ বি সি তিনজনের মধ্যে ধরো সি ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করতেছে না, ধরো এ আর বি বেতন পাচ্ছে। ই ও বি কারবার হতে যথাক্রমে প্রতি মাসে 500 টাকা ও 300 টাকা বেতন পায়। বেতন পাই। তাহলে আমাকে বলো, এ যদি 500 টাকা বেতন পায়, 500 গুণ 12, 5 12 60, 6000 টাকা। বি যদি প্রতি মাসে 300 টাকা বেতন পায়, 300 গুণ 12, 3 12 34, 3600 টাকা। সো বেতনটা ক্যালকুলেশন করা অনেক সহজ, তাহলে আমরা বেতনটা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। ঝামেলাটা কোথায়, চলে এবার আমরা একটু ঘুরাই কোথায় সেটা নিয়ে একটু শিখি। একটু আগে দেখো স্লাইডে, এই যে নিট ল্যাব বলছিলাম আমি, নিট ল্যাব যদি প্রশ্নটা এইভাবে দেয়, এ এর বেতন কর্তন করার পর, কর্তন করার পর এর বেতন কর্তন করার পর নিট লাভ ধরো দিছে 32,000 টাকা, হোয়াটএভার যে কোনো একটা অ্যামাউন্ট। আমাদের যে নিট লাভ 32,000 টাকা আছে, সেটা আমরা লাভ লোকসান আবন্টন হিসেবে ক্রেডিট পাশে 32,000 টাকা লিখে ফেলবো। এখন প্রশ্নটা হইছে এর বেতনটা কি করা হয়েছে, এর বেতনটা কর্তন করা হয়েছে। দেখছো, এর বেতন কি করা হয়েছে, এর বেতন কর্তন করা হয়েছে। এই কর্তনে মানে বুঝছো, কর্তনে মানে হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসেবে এর বেতন লিখে ফেলছে, এর বেতন, বি এর বেতন না। তখন তোমার আর এর বেতন লিখা যাবে না, তোমাকে লিখতে হবে জাস্ট কার বেতন, বি এর বেতন। তো এটা একটু নোট ডাউন করো, এটা দুই ভাবে বলবে। নাম্বার 1 বলবে যে এর জায়গায় এ বলতে পারে, বি বলতে পারে, যে কোনো একটা বলবে, এর বেতন কর্তন করার পর নিট লাভ। এই কথাটা বললে এ এর বেতন লাভ লোকসানে আসবে না, তবে অংশীদারদের মূলধন হিসাবে আসবে। সেটা একটু আমি তোমাদেরকে বুঝাই। এর বেতন কর্তন করার পর নিট লাভ, আমরা লাভ লোকসানের যে ক্রেডিট পাশে নিট লাভ টাকাটা লিখবো না, 32,000 টাকা বা যে কোনো একটা অ্যামাউন্ট বলবে, সো ওখানে এর বেতনটা মাইনাস করা হয়ে গেছে। দ্যাট মিনস এর বেতন লাভ লোকসানে আনবো না, লাভ লোকসানে জাস্ট কার বেতন আনবো, এ বি এর মধ্যে বি এর বেতনটা আনবো, এর বেতনটা আনার দরকার নেই, কেন এটা মাইনাস করা হয়ে গেছে। কিন্তু এই যে লাভ লোকসান আবন্টন হিসেব যে আমরা দেখতেছি, আমরা যে বললাম অংশের লাভ লোকসান আবন্টন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাবের এই আইটেম গুলো অংশীদারদের মূলধন হিসেবে আবার যোগ বিয়োগ হবে। মূলধনের সাথে মূলধনের সুদ আমরা যোগ করব, বেতনের সাথে মূলধনের সাথে মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, ঋণ বসবে না, কমিশন, মুনাফার অংশ, এগুলো আমরা মূলধন হিসেবে আবার যোগ করব। উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন আমরা মূলধন থেকে মাইনাস করব, যেগুলো করব এটা হচ্ছে যে অংশীদারদের মূলধন হিসেবে করব। ঠিক আছে, আমরা লাভ, এই অঙ্কের ট্রাম্প কার্ড বা গেম চেঞ্জার হচ্ছে লাভ লোকসান। তুমি যদি লাভ লোকসান পারো, ওগুলো জাস্ট দেখে দেখে বসাই দিবে। তো যখন তুমি বেতন, এখানের ভিতরে এ এর বেতন লিখা যাবে না, তোমাকে বি এর বেতন লিখতে হবে, তাই না? তুমি যখন দেখে দেখে অংশীদারদের মূলধন হিসেবে বসাবা ক্রেডিট পাশে, এগুলো সবগুলো আবার কিন্তু মূলধনের সাথে যোগ হবে, যেগুলো আমরা দিচ্ছি ওদেরকে। এগুলো যখন বসাবা, তখন লাভ লোকসানে এর বেতন বসে নাই, ভালো কথা, মানে এত বেতন পাইছে, তাই না? এর বেতন নিট লাভ থেকে মাইনাস করা হয়ে গেছে, এর জন্য বসে নাই, কিন্তু মূলধন হিসেবে এর বেতনও বসাবা, বি এর বেতনও বসাবা। আমি সেই জিনিসটাই লিখছি। তাহলে আমি কি লিখছি, এর বেতন কর্তন করার পর নিট লাভ। এই কথাটা যদি বলে এর বেতন লাভ লোকসানে বসবে না, কিন্তু এর বেতন মূলধন হিসেবে বসবে, কিন্তু অংশীদারদের মূলধন হিসেবে আসবে। কার বেতন আসবে, এর বেতনও আসবে, আর সাথে বি এর বেতন তো আসবেই। বি এর বেতন নিয়ে তো কোনো কনফিউশন নাই, বি এর বেতন লাভ লোকসান আসবে, মূলধন হিসেবে আসবে। জাস্ট এটা বুঝছো কেন লাভ লোকসান আসে নাই, কারণ নিট লাভ থেকে বাদ দিয়ে দিচ্ছে। তো অনেকে কি করে, লাভ লোকসানের নিট লাভ থেকে বসে না, ভালো কথা, কিন্তু মূলধনও আনে না। মূলধনে আনতে হবে কিন্তু, কারণ ও বেতনটা যোগ হবে। লাভ লোকসানে কেন বসে নাই, কারণ নিট লাভ থেকে মাইনাস করা হয়ে গেছে। এটা এক টাইপের প্রশ্ন। তাহলে আমাকে বেতন থেকে ঘুরাইতে পারে, কোন একজনের বেতন নিট লাভ থেকে মাইনাস করেছে, তাহলে ওর বেতনটা আনার দরকার নেই। আরেকটা টাইপের প্রশ্ন করতে পারে, সেটা একটু খেয়াল করো।
ধরো আরেকভাবে বলতে পারে এ তার বেতন নগদ উত্তোলন করলো। এই কথাটা দেখবা অনেক জায়গায় পাবা, এ তার বেতন নগদ উত্তোলন করলো। যদি এরকম বলে তখন লাভ, তখন অংশীদারদের মূলধন হিসাবে আসবে না, কিন্তু লাভ লোকসানে আসবে। সো আমার সাথে যেভাবে যেভাবে বুঝাচ্ছি ওইভাবে একটু মনোযোগ দিয়ে করো। যখন আমরা একটা পূর্ণাঙ্গ অঙ্ক করবো দেখবা তোমার সবকিছু টপিক ক্লিয়ার হয়ে যাবে। সো আমি পরে আরেকটা লাইন লিখছি, এ তার বেতন, এটা অন্য কেসে, হ্যাঁ দুইটার মধ্যে যেকোনো একটা থাকে। ধরো বলছে পুরো প্রশ্নে এ তার বেতন নগদ উত্তোলন করলো। এই কথাটা যদি বলে এ তার বেতন টাকাটা উঠাই ফেলছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এর যে বেতনটা পাইতো মূলধনের সাথে এটা আমরা যোগ করতাম অংশীদারদের মূলধন হিসেবে, কিন্তু সে টাকাটা উঠাই ফেলছে, তাহলে অংশীদারদের মূলধন হিসেবে যোগ করতে হবে না। কিন্তু এটা ব্যবসার জন্য তো ব্যয়, বেতন দিলে ব্যবসার জন্য ব্যয়, কিন্তু লাভ লোকসানে বসবে। ঠিক আছে, লাভ লোকসানে আসবে। এটা একটু খাতায় এই পয়েন্টটা আর এই পয়েন্টে নোট ডাউন করো। তাহলে প্রথম পয়েন্টে কি বলছি, যদি নিট লাভ থেকে কর্তন করে লাভ লোকসানে আসবে না, কারণ নিট লাভ থেকে মাইনাস করা হয়ে গেছে। এই যে দেখো লাভ লোকসান, লাভ লোকসানের যে ঘর ওখানে নিট লাভ থেকে মাইনাস করা হয়ে গেছে। লাভ লোকসানে এর বেতন আসবে না, কিন্তু মূলধন হিসেবে আসবে। মূলধন বলতে কারণ তো এটা বেতন পাচ্ছে, ওটা মূলধনের সাথে যোগ করবো। লাভ লোকসানে কেন আনেনি? কারণ এটা কর্তন করা হয়ে গেছে। আর যদি বলে টাকা উঠাই ফেলছে, লাভ লোকসানে আসবে। টাকা উঠাই ফেলুক না, সমস্যা না, টাকা উঠে ফেলে মূলধনে যোগ করার দরকার নাই, কিন্তু লাভ লোকসানে আসবে। কেন আসবে? কারণ এটা ব্যবসার জন্য ব্যয়। তো এই কথাটা বুঝতে পারছো বেতনেরটা? আশা করি বেতনেরটা দুটো টপিক তোমরা একটু নোট ডাউন করো, তাহলে বুঝে যাবো। এবার আসো আমাদের একটু তাড়াতাড়ি নোট ডাউন করে ফেলো স্ক্রিনশট নিয়ে। এবার আসো আমাদের মূলধনের সুদ কাহিনী কি? কেউ একজন অতিরিক্ত মূলধন আনবে। বেতনের কাহিনী কি? কেউ একজন বেতন হয়তো কেউ একজন উত্তোলন করবে অথবা নিট লাভের সাথে কর্তন করবে। ঠিক আছে, ঋণের সুদ, চলো আমরা ঋণের সুদ নিয়ে শিখি। দেখো ওয়েট, হ্যাঁ ঠিক আছে, ঋণের ওপর সব সময় 6% সুদ যদি বলা না থাকে। অংশীদারি ব্যবসা আইন অনুযায়ী ঋণের উপর 6% সুদ ধরতে হবে যদি বলা না থাকে। আর যদি কোয়েশ্চেনে বলে দেয় 10% সুদ ধরো, 12% সুদ ধরো, তাহলে তুমি ওইভাবে ধরবে। ঠিক আছে, বাট নর্মালি কোয়েশ্চেনে কখনোই বলা না ঋণের উপর সুদ। অংশীদারি ব্যবসায় ঋণের উপর যদি সুদ বলা না থাকে আইন অনুযায়ী ঋণের উপর 6% সুদ ধরতে হয়। আর ঋণ মূলধন হিসেবে আসবে না, ঋণ আলাদাভাবে আমরা ঋণ হিসেবে করবো। এটা আমরা অঙ্কে শিখবো, নেক্সট পার্টে গুলোতে দেখবো। চলো আমরা একটা এক্সাম্পল দিই। ধরো বি 1/7/2026 তারিখে মাঝামাঝি সময়, ওকে, তারিখে কারবারে 20,000 টাকা ঋণ আনায়ন করলো। এই যে বি কারবারে 20,000 টাকা ঋণ আনছে, তাহলে আমরা এখানে আর কিছুই বলা নেই, কোয়েশ্চেন আর কিছুই বলা নেই, এতটুকু উদ্দীপকের মধ্যে। তাহলে আমরা এখানে অবশ্যই ঋণের সুদ হিসাব করব। কিভাবে হিসাব করব? 20,000 টাকা এর কত পার্সেন্ট? 6%। এটা আমাদেরকে আইনে বলা আছে 1932 সালে আইনে। তো 6% করলে 2 শূন্য কাটা 200, 6 দুগুণে 1200। কিন্তু দেখো ডেট বলে দিছে, অবশ্যই ঋণের ক্ষেত্রে ডেট বলে দিবে 7, 8, 9, 10, 11, 12, 6 মাসের সুদ। তাহলে আমাকে এটা কি করতে হবে? ভাগ 12 গুণ 6, ভাগ 12 গুণ 6, তাহলে 6 মাসের সুদ আসবে কয় টাকা? 600 টাকা। সো আশা করি ঋণের সুদটাও ক্লিয়ার। ঋণের উপর সুদ বলে না দিলে কয় পার্সেন্ট? 6%। নোট ডাউন করে রাখো। এবার আসো, তাহলে আমাকে মূলধনের সুদ গেল, বেতন গেল, ঋণের উপর কয় পার্সেন্ট সুদ দিব? 6%। এবার আসো কমিশন। কমিশনটা দুই ভাবে বলে, কমিশনটা দুই ভাবে বলে। আমরা আরেকটা স্লাইড অ্যাড করি। কমিশন, কমিশনের সমন্বয়। তো কমিশনটা কিভাবে বলে? ধরো 1 নাম্বার বলে, একটা এক্সাম্পল দিই। ধরো পূর্ববর্তী
বন্টনযোগ্য মুনাফার উপর 10% কমিশন। ধরো এ 10% কমিশন পাবে, এরকম একটা প্রশ্ন করে। আরেকটা প্রশ্ন করে পরবর্তী বন্টনযোগ্য মুনাফার উপর এ 10% কমিশন পাবে। সেই কমিশনটা তুমি কিভাবে বের করবা? দেখো, পূর্ববর্তী বললে আমরা প্রথমে এই যে ক্রেডিট গুলো করি। এখানে দেখো, এখানে ধরো আমরা নিট লাভের টাকা লিখলাম, উত্তোলনের সুদের টাকা লিখলাম, পণ্য উত্তোলন লিখলাম, ক্ষতির অংশ তো লাস্টে আসবে। হ্যাঁ, আমরা মূলধনের সুদ লিখলাম, বেতন লিখলাম, তারপর হচ্ছে আমরা ঋণের সুদ লিখলাম, সবগুলো লেখা শেষ। সেই ক্রেডিট গুলো যোগ করে আমরা ডেবিট গুলো মাইনাস করব। মাইনাস করার পর যে টাকাটা থাকবে এই টাকাটার নাম হচ্ছে পূর্ববর্তী বন্টনযোগ্য মুনাফা। আমি আবার বলতেছি, ধরো এখানে আমি একটা অ্যামাউন্ট বসাই, ধরো 2 লাখ টাকা, 2 লক্ষ, এখানে ধরো 1 লাখ, 3 লাখ, এখানে ধরো 1 লাখ, 4 লাখ। তো এখানে ধরো আমি একটা 4 লাখ টাকার একটা অ্যামাউন্ট বসেছি। এখানে ধরো সাপোজ 50,000, এটাও ধরো 50,000। তো ধরো 4 লাখ থেকে 50,000 1 লাখ টাকা মাইনাস দিচ্ছে, আর কয় লাখ থাকে? 3 লাখ। এই 3 লাখের নাম কি? এই 3 লাখের নাম হচ্ছে বন্টনযোগ্য মুনাফা। 3 লাখের নাম কি? বন্টনযোগ্য মুনাফা। আমরা জানি ক্রেডিট গুলো থেকে ডেবিট গুলো বাদ দিতে যেটা নাম বন্টনযোগ্য মুনাফা, কিন্তু এখানে কমিশন ধার্য করা হয়নি। তাহলে এই যে 3 লাখ টাকা আমি বলতেছি, এই 3 লাখের নাম হচ্ছে কমিশন ধার্যের পূর্ববর্তী বন্টনযোগ্য মুনাফা, কারণ আমরা কমিশন মাইনাস করি নাই। যদি এই কথাটা এভাবে বলে পূর্ববর্তী বন্টনযোগ্য মুনাফা, এবং এখানেও যদি বলে পূর্ববর্তী বন্টনযোগ্য মুনাফা, তখন আমরা ধরো যে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম 3 লাখ, ওই 3 লাখকে আমরা নর্মালি 10% করবো। 10% মানে বুঝো 100 দিয়ে ভাগ, 10 দিয়ে গুণ, কারণ পূর্ববর্তী বলছে, আর আমি যে 3 লাখ টাকা বের করছি এটার নামও পূর্ববর্তী, তাহলে আমরা ডাইরেক্ট পার্সেন্ট করে দিব। বাট আমি যেটা বের করছি এটা পূর্ববর্তী। আমি যে 3 লাখ টাকা বের করছি, 3 লাখের নাম কি? পূর্ববর্তী বন্টনযোগ্য মুনাফা। আমি যে টাকাটা বের করছি, ধরো আমি নিজে নিজে এক্সাম্পল দিয়ে সবগুলো ক্রেডিট থেকে আমরা ডেবিট গুলো মাইনাস করে 3 লাখ টাকা বের করছি, এটার নাম হচ্ছে পূর্ববর্তী বন্টনযোগ্য মুনাফা। যদি কোয়েশ্চেনে এই কথাটা বলে পরবর্তী বন্টনযোগ্য মুনাফার উপর 10% কমিশন, তখন তুমি কমিশনটা যে বের করবা, এখানে তো কমিশন বের হয়েছে কত সহজে, 30,000 টাকা। বাট এখানে তুমি যে কমিশন বের করবা 3 লাখকে তোমার 100 যোগ ওই পার্সেন্টটা 10, 110 দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে তুমি আনসারটা পাবা। এখন আমার প্রশ্ন হচ্ছে গুণ করবা, ভাগ করে গুণ করবা 10 দিয়ে। আমার প্রশ্ন হচ্ছে 110 দিয়ে ভাগ কেন? 7% বললে 107 দিয়ে ভাগ, 6% বললে 106 দিয়ে ভাগ, 5% বললে 100 যোগ 5 মানে 105 দিয়ে ভাগ, 5 দিয়ে। কারণটা কি? কারণটা হচ্ছে তোমার এই পার্সেন্টের সাথে ঝামেলা হয়েছে। কিভাবে? আমি যেটা বের করি, আমরা সবসময় বের করবো পূর্ববর্তী, বাট পার্সেন্টেজ হচ্ছে কার উপর? পরবর্তী। পার্সেন্টের ভাঙাইতে হয়। ধরো 10% কমিশন, 10% মানে কি? 100 ভাগে 10। তাহলে এই 100 যেটা, এটার নাম হচ্ছে, যেহেতু পার্সেন্ট বলছে পরবর্তী বন্টনযোগ্য মুনাফা, তাহলে 100 নাম হচ্ছে পরবর্তী বন্টনযোগ্য মুনাফা, এটার নাম 100। 10 যেটা, এই 10 এর নাম হচ্ছে কমিশন। তাহলে এই পার্সেন্টটাকে তুমি যদি ভাঙাও, পরবর্তী বন্টনযোগ্য মুনাফা হচ্ছে 100, কমিশন হচ্ছে 10, মানে কোনো একটা টাকা থেকে 10 টাকা কমিশন মাইনাস করে পরবর্তী হচ্ছে 100 টাকা। তাহলে বলো তো টাকাটা কত ছিল? আবার বলতেছি, কোন একটা টাকা থেকে 10 টাকা কমিশন মাইনাস করে পরবর্তী বন্টনযোগ্য মুনাফা হচ্ছে 100, তার মানে সে টাকাটা ছিল অবশ্যই 110, কারণ 110 টাকা থেকে 10 টাকা বাদ দিলে পরবর্তী বন্টনযোগ্য মুনাফা আসে 100। তাহলে আমাকে বলো পূর্ববর্তীটার নাম কি? পূর্ববর্তী বন্টনযোগ্য মুনাফা, এটার নাম হচ্ছে 110। তাহলে আমরা এই যে টাকাটা আছে 30,000, 3 লাখ টাকা, এটার নাম হচ্ছে পূর্ববর্তী, পার্সেন্ট দেওয়া পরবর্তী, পরবর্তীটাকে আমরা ভাঙায় পূর্ববর্তী বের করছি, পূর্ববর্তী বেড়েছে 110, সেজন্য 110 দিয়ে ভাগ, 10 দিয়ে। যদি 7% থাকতো 107 দিয়ে 7 দিয়ে। আর তুমি যদি এতটুকু না বুঝো, তাহলে তুমি এভাবে মাথায় রাখো, পূর্ববর্তী বললে আমরা নর্মালি পার্সেন্ট করবো, আর পরবর্তী বললে ওই পার্সেন্ট আমরা যোগ করে ভাগ করে দিব। ঠিক আছে, 107% বলে 107 দিয়ে ভাগ 7 দিয়ে। তো এতটুকু একটু নোট ডাউন করে রাখো, আর এই পার্সেন্টটা লিখে রাখতে পারো। ঠিক আছে, তো আসো আমরা অলমোস্ট অনেক কিছু শিখে ফেলছি। আমরা মূলধনের প্যাচ শিখে ফেলছি। মূলধনের প্যাচ কি একটু রিভাইন্ড করো। মূলধনের প্যাচ হচ্ছে কেউ একজন
অতিরিক্ত মূলধন আনবে। বেতনের প্যাচ কি? বেতন হচ্ছে নিট লাভ থেকে কর্তন করা হয়ে যাবে, তখন লাভ লোকসানে বসবে না, বাট মূলধনে বসবে। অথবা বলবে বেতন টাকা উঠে ফেলছে, মূলধনে বসবে না কিন্তু লাভ লোকসানে বসবে। ঠিক আছে। এরপর হচ্ছে ঋণের সুদ, ঋণের উপর কয় পার্সেন্ট সুদ? 6%, এটা সব সময়। এরপর হচ্ছে কমিশন, কমিশন দুইভাবে বলবে, পূর্ববর্তী পরবর্তী। পূর্ববর্তী করলে আমরা নর্মালি পার্সেন্ট করবো, 10% বলে 10%, পরবর্তী বললে 110 দিয়ে ভাগ, 10 দিয়ে গুণ। কেন সেটা আমি তোমাকে ভাঙে বুঝেছি। এরপর আসো, এরপর হচ্ছে নিট লাভ তো সরাসরি বলে দেয় উত্তোলনের সুদ আর পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন সরাসরি বলে দেয়। আমরা এখন শিখবো উত্তোলনের সুদ নিয়ে। ঠিক আছে, আমরা এখন যেটা নিব সেটা হচ্ছে উত্তোলনের সুদ। চলো আমরা আরেকটা স্লাইড অ্যাড করি। উত্তোলনের সুদের সমন্বয়, উত্তোলনের সুদ সমন্বয়। লেখাটা একটু বাজে করে লিখি, মনোযোগ দিয়ে লিখি না তো। আচ্ছা যাই হোক, স্লোলি লিখলে আবার তোমাদের ক্লাস ডিউরেশন বেড়ে যাবে। উত্তোলনের উপর, উত্তোলনের উপর সব সময় 6 মাসের সুদ, 6 মাসের সুদ। এখন এটা কেন? আমরা উত্তোলন কখনো এট এ টাইম করি না। আমরা ধরো প্রথম তারিখে 500 টাকা উত্তোলন করলাম, মাঝামাঝিতে 300 টাকা উত্তোলন করলাম, আর 2 মাস পর 1000 টাকা উত্তোলন করলাম, 9 মাস পর 7000 টাকা উত্তোলন করি, করে টোটাল আমরা সারা বছর উত্তোলন করি। সারা বছর আমরা 10,000 টাকা উত্তোলন করলাম। এখন ধরো সারা বছর যে আমি 10,000 টাকা উত্তোলন করছি, একদিন নাকি সারা বছর, সারা বছর, এই সারা বছর আমি যে 10,000 টাকা উত্তোলন করছি, এখন যদি আমার প্রশ্ন করে উত্তোলনের সুদ 10%, উত্তোলনের সুদ 10%, আমরা 10,000 টাকা 10% করলে উত্তোলনের সুদ কত আসে? উত্তোলনের সুদ আসে 1,000 টাকা। আমরা যদি 1,000 টাকা বলি এটা ভুল, কারণ আমি তো সারা বছর উত্তোলন করছি, একদিনে না, সারা বছরই করছি। তো যেটা প্রথম তারিখে করছি এটার উপর ধরো 12 মাসে সুদ দিলাম, বাট যেটা ডিসেম্বর মাসে করছি এটার উপর কি 12 মাসে সুদ হবে নাকি 1 মাস? যেটা ধরো মাঝামাঝি করছি এটার উপর 6 মাস। এই যে ঝামেলাটা বাজায়, সেজন্য এই যে প্রথম 12 মাস, 6 মাস, 9 মাস, 8 মাস এতগুলো সুদ ধরতে হবে না। টোটাল উত্তোলনের উপর এভারেজ একটা সুদ ধরবো, সেটাকে বলবো আমরা 6 মাসের সুদ, যেটাকে আমরা উত্তোলনের সুদ বলবো। তাহলে উত্তোলনের উপর অংশের আইন অথবা যে কোনো আমাদের কোম্পানি আইন অনুযায়ী সুদ কয় মাস, কয় পার্সেন্ট ধরবো, সরি পার্সেন্ট না, পার্সেন্ট বলে দেয়, কয় মাসের ধরবো? 6 মাসের সুদ ধরবো বা অর্ধেক ধরবো। ঠিক আছে। এবার এখানে কিছু কাহিনী আছে, লিখো। যদি প্রতি মাসের শুরুতে বলে, তাহলে সুদ টোটাল 13 বার কাউন্ট হয়। 13 কে 2 দিয়ে ভাগ করলে কত? 6.5 মাসের সুদ ধরবো। কয় মাস? 6.5 মাস। যদি প্রতি মাসের মাঝামাঝি বলে, তাহলে টোটাল 12 বার সুদ কাউন্ট হবে। 12 কে 2 দিয়ে ভাগ করলে 6 মাসের সুদ। শুরুতে কাউন্ট করলে শুরুতে একবার, আবার প্রতি মাসের শুরুতে একবার 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 কাউন্ট করলে একদম ডিসেম্বর মাসে লাস্টে একবার কাউন্ট করা হয়, টোটাল 13 বার হয়ে যাচ্ছে। ঠিক আছে। 13 কে অর্ধেক করলে 6.5 মাসের সুদ। আর মাঝামাঝি হলে বরাবর 12 বার কাউন্ট হয়। আর প্রতি মাসের শেষে বললে, যদি প্রতি মাসের শেষে বলে, তাহলে 11/2 সমান 5.5 মাস। তাহলে উত্তোলনের উপর কোনো কিছুই না বললে 6 মাসের সুদ। যদি প্রতি মাসের শুরুতে বলে 6.5 মাসের সুদ, যদি প্রতি মাসের মাঝামাঝি বলে 6 মাসের সুদ, প্রতি মাসের শেষে বললে 5.5 মাসের সুদ। চলো এবার আমরা একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিই। ঠিক আছে, আসো। ধরো এখানে বলছে এ প্রতি মাসের শুরুতে 300 টাকা, কমা বি প্রতি মাসের শেষে 500 টাকা, কমা সি টা সারা বছর দিয়ে, সি সারা বছর 10,000 টাকা উত্তোলন করে, উত্তোলন করে। বলছে উত্তোলনের ওপর 10% সুদ। ওকে, তো একটু খেয়াল করো, উত্তোলনের উপর কয় পার্সেন্ট সুদ? 10% সুদ। দেখো এখানে যে এ প্রতি মাসের কি বলছে? শুরুতে, বি প্রতি মাসের শেষে, আর সি বলছে সারা বছর।
তাহলে আমরা এর সুদটা কাউন্ট করব। 300 টাকার উপর 10% সুদ কয় টাকা হয়? 30 টাকা। আচ্ছা, কোনো যদি আমরা মাসের উপর পার্সেন্ট করি, এক মাসে 300, এটার উপর 10% 30 টাকা, তাহলে এটাকে এক মাসের সুদ বল। এটাকে 12 দিয়ে ভাগ করতে হবে না, 13 দিয়ে ভাগ করতে হবে, মাসের উপর পার্সেন্ট করছে এক মাসের সুদ। এটাকে আমরা সরাসরি 6.5 দিয়ে গুণ করবো, তাহলে আমরা 6.5 মাসের সুদ পাই যাব। কি বলছি? আমরা কোনো কিছু যদি এক মাসের উপর পার্সেন্ট করি, সেটা এক মাসের সুদ। বিয়েরটার ক্ষেত্রে কিভাবে বের করবো? চলো এটা আমরা বের করি। 3 6 18, 180, আর একটা হচ্ছে 15, তাহলে হচ্ছে 195 টাকা। এবার চলো আমরা বিয়েরটা কিভাবে বের করব। বি বলছে প্রতি মাসের শেষে 500 টাকা। সো 500 টাকার উপর আমরা যদি 10% সুদ ধরি, তাহলে সেটা আসে 50 টাকা, সেটাও এক মাসের সুদ। এবার 50 টাকাকে আমরা 5.5 দিয়ে গুণ করবো ইন্টু 5.5, তাহলে আমরা 5.5 মাসের সুদ পেয়ে যাবো। তাহলে 50 কে 250, আর এখানে হচ্ছে 25, তাহলে হচ্ছে 275 টাকা। ওকে, এরপর হচ্ছে সি কি বলছে? সি বলছে সি সারা বছর, এর একটা কাহিনী আছে দেখো। তা আমরা 10,000 টাকার উপর 10% সুদ করলে হয় 1,000 টাকা। তা আমরা 10,000 টাকা সারা বছর, এটার উপর 10% করছে, 1,000 টাকা পাইছি, এটা এক বছরের সুদ পাইছি। আমরা কি এক বছর ধরবো না 6 মাস? সেজন্য এটাকে আমরা কিন্তু ডাইরেক্ট গুণ করতেছি না, আমরা ভাগ 12 গুণ 6, কারণ আগে আমরা এক মাসের সুদ বের করবো, এরপর আমরা 6 মাসের সুদ বের করবো। তাহলে আমরা ভাগ 12 গুণ 6, তাহলে সুদ আসে কয় টাকা? 500 টাকা। তাহলে এটা কেন ভাগ 12 করছি? কারণ এটা এক বছরে দেওয়া, এটার উপর সুদও এক বছর আসছে, সেজন্য আমরা 6 মাস বের করছি। আর বাকিগুলো কি বের করছি, ভাগ করছি না, ডিরেক্ট গুণ করে দিছি, কারণ ওগুলো মাসে দেওয়া, ওটার উপর আমরা পার্সেন্ট করছি, মাসে আসছে, ওটাকে 6.5 মাস, 6 মাস, 5.5 মাস এর উপরে গুণ করে দিব। আর যদি বছরে আসে, ওটাকে ভাগ 12 গুণ 6, তাহলে আমরা উত্তরের সুদটা পেয়ে যাব। সো আমাকে একটু বলো, উত্তরের সুদটা তোমরা বুঝছো কিনা? উত্তরের সুদটা ক্লিয়ার তোমাদের? 6.5 মাসের সুদ, 5.5 মাসের সুদ, আর সারা বছর যেতে বলছে 6 মাসের সুদ ধরবো। ঠিক আছে? সো এটা একটু সবাই নোট ডাউন করে রাখো। উত্তরের উপর যদি প্রতি মাসের, উত্তরের উপর কিছু না বললে 6 মাসের সুদ, যদি প্রতি মাসের শুরুতে বলে 6.5 মাসের সুদ, যদি প্রতি মাসের শেষে বলে 5.5 মাসের সুদ, আর প্রতি মাসের মাঝামাঝি বললে 6 মাসের সুদ। সো তোমরা কিন্তু মোটামুটি সকল প্যাচ শিখে ফেলছো। তোমাদের খালি পুরা স্লাইডে আরেকটা কঠিন জিনিস শেখা বাকি, সেটা হচ্ছে লাস্ট টপিক, সেটা হচ্ছে মুনাফার অংশ, আর একটা হচ্ছে ক্ষতির অংশ বা বন্টনযোগ্য মুনাফা। এরপরে আমরা একটা প্র্যাকটিক্যালি লাইভে আমরা একটা ক্লাস, এখনই আমরা ক্লাস একটা দেখাবো যে প্রত্যেকটা টপিক নিয়ে কিভাবে প্রশ্ন আসে আর কিভাবে লাভ লোকসানটা সমাধান করতে পারবো। আর আমি আবারও বলছি, ক্লাসের শুরুতে একটা অঙ্ক করাবো, ওই অঙ্ক থেকে লাভ লোকসান যেখান থেকে আসুক তুমি সবগুলো অঙ্ক পারবা, তবে অঙ্কটা একটু কঠিন হবে, অবশ্যই কঠিন হবে, কারণ আমি অঙ্কটাতে সবকিছু আনি ফেলছি। ঠিক আছে? তো আসো আমরা ক্রেডিট গুলো থেকে ডেবিট গুলো বাদ দিব, যেটা পাবো এটা মুনাফার অংশ। এবার আমরা একটি হিসেব করি, চলো এবার আমরা বন্টনযোগ্য মুনাফা নিয়ে আমরা ক্লাস নিব। বন্টনযোগ্য মুনাফা, বন্টনযোগ্য মুনাফা, এটা আমরা কিভাবে সমন্বয়টা কিভাবে সলভ করবো। হ্যাঁ, সো আমরা জানি ক্রেডিট পাশে কি থাকে, ধরো নিট লাভ। আমরা একটা এক্সাম্পল দিই, 1,00,000 টাকা উত্তোলনের সুদ বের করছি, ধরো সাপোজ 50,000 টাকা, সবগুলো যোগ করে। হ্যাঁ, আমরা নিজে থেকে এক্সাম্পল দিচ্ছি, এটাও ধরো সাপোজ 50,000 টাকা, তাহলে আমরা এখানে টোটাল পাইলাম 2,00,000 টাকা। ওকে, এরপরে ধরো মূলধনের সুদ দেওয়া 20,000, বেতন দেওয়া ধরো সাপোজ 30,000, এরপরে ধরো ঋণের সুদ আর বাকি কমিশন টমিশন সহ 50,000 টাকা দেওয়া। তো এরপরে দেখেন এই যে সবগুলো যোগ করলাম 2,00,000 টাকা, আমরা মূলধনের সুদ এগুলো সবগুলো আমরা নিজের মতো করে একটা আইডিয়া ধরে মান ধরলাম। ঠিক আছে? তো এরপর আসেন, আমি এখানে পার্থক্য কত, 2,00,000 থেকে 50 বাদ দিলে পার্থক্য হচ্ছে 1,00,000 টাকা। এই 1,00,000 টাকার নাম হচ্ছে বন্টনযোগ্য, বন্টনযোগ্য মুনাফা। এই 1,00,000 টাকা আমাকে বন্টন করতে হবে কাদের মধ্যে? ধরো 3 জন অংশীদার এ বি সি, যদি কিছুই না বলে তাহলে সমান হারে ভাগ করে দিবা। কি বলছে আমি? যদি কিছুই না বলে তাহলে কি করবা? সবাইকে সমান ভাগে ভাগ করে দিবা। কিরকম সমান ভাগে ভাগ করে দিব? ধরো এ হচ্ছে 1,00,000, 1,00,000-কে 3 ভাগ কত? 33,333। তাহলে ধরো এ পাবে বন্টনযোগ্য মুনাফা 1,00,000, 1,00,000-এর 3 ভাগের 1 ভাগ 33,333। বি পাবে সেম, সিও পাবে সেম। তাহলে কি বলছে? যদি কোনো কিছু না বলে, আমরা জানি অনুসারে ব্যবসায় চুক্তি অনুযায়ী লাভ ক্ষতি চুক্তি অনুযায়ী পেয়ে থাকে, যদি চুক্তিতে উল্লেখ না থাকে সমান হারে পাবে। কে কয় টাকা বিনিয়োগ করছে, কেউ 5,00,000 টাকা বিনিয়োগ করছে, কেউ 1,00,000 টাকা বিনিয়োগ করছে, কেউ 50,000 টাকা বিনিয়োগ করছে, দেখার বিষয় না, লাভ ক্ষতি সমানভাবে পাবে, সেটা মাথায় রাখবেন। এবার আসো চুক্তিতে উল্লেখ করছে কোন একটা পার্সেন্ট, ধরো বলছে যে তোমার চুক্তিতে
এ হচ্ছে এ, বি, সি, লাভ ক্ষতি 2:1:1 বন্টন করবে, এরকম যদি অনুপাত বলে। আমরা ছোটবেলায় পড়ছি না অনুপাত, তো অনুপাত গুলো আমাকে টোটাল কয় ভাগ করবো? এ হচ্ছে 2 ভাগ, বি হচ্ছে 1 ভাগ, সি হচ্ছে 1 ভাগ, টোটাল 4 ভাগ। 4 ভাগের 2 ভাগ পাবে এ, 4 ভাগের 1 ভাগ পাবে বি, 4 ভাগের 1 ভাগ পাবে সি। এখন আমাকে কি করতে হবে? এ 1 লাখ টাকা জিতে 1 লাখ টাকা, ওই 1 লাখ টাকার 4 ভাগের 2 ভাগ হচ্ছে কত টাকা? 50,000 টাকা, এটা পাবে এ। বি পাবে 1 লাখ টাকার 4 ভাগের 1 ভাগ, ধরো 25,000 টাকা। সিও পাবে 1 লাখ টাকার 4 ভাগের 1 ভাগ, 25,000 টাকা। তাহলে বন্টনযোগ্য মুনাফাটা বুঝছি, এটা এতটুকু পর্যন্ত ইজি আছে। আরো কঠিন কি করতে পারে? আরো কঠিন করতে পারে তোমার এইখানে এই জিনিসটা তোমার ভগ্নাংশ আকারে দিল। কিভাবে? ধরো আমরা এটাকে এখানে নিয়ে যাই। ধরো তোমাকে বলছে এ, বি, সি। এ পাবে 2 ভাগের 1, বি পাবে 4 ভাগের 1, সি পাবে 4 ভাগের 1। একটু আগে দেখো তুমি যে অনুপাত গুলো ভাগ করছো 2:1:1, ওখানে অনুপাত বলে দিয়েছে 4 ভাগের 2, 4 ভাগের 1, 4 ভাগের 1। মানে এখানে অনুপাত বলো না, এখানে বলছে ভগ্নাংশ। এখন তুমি 1 লাখ টাকা কিভাবে ভাগ করবে? আমি একটু মিলিয়ে দিচ্ছি কিন্তু ভগ্নাংশটা, যাই হোক। তো তোমাকে এখানে কি করতে হবে? যে হর আছে না, হর, এখানে 4, নিচেরটাকে আমরা হর বলি, উপরটাকে আমরা লব বলি। এই হরগুলোকে সমান করতে হবে। 4 4, এটা কি সমান আছে? নাই। তুমি লসাগু বাইর করতে হবে। 2 4 4, এটা আমরা যদি লসাগু বাইর করি 2 1 2 2, আবার যদি ভাগ করি 1 1 1, সো লসাগু হচ্ছে 4। আর লসাগু না হলে তুমি যেটা বড় ওইটাকে দেখবা বাকি দুটো ভাগ থেকে। এখানে যে 4 বড়, এটাও 4, এটাও 4, এটাকেও 4 বানানো যায় কিনা? যায়। কিভাবে যায়? এটাকে আমরা 2 দিয়ে গুণ করব, এটাকে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে কত হয়? 4 ভাগের 2, 4 ভাগের 1, 4 ভাগের 1। হরগুলো সমান হয়ে গেছে না? এবার আমরা বলতে পারি না ওই আগেরটাই 2:1:1। তাহলে কিন্তু আমি কিন্তু 2:1:1 সরাসরি বলি না, আমি বলছিলাম 2 ভাগের 1, 4 ভাগের 1, 4 ভাগের 1। এরকম যদি তোমার ভগ্নাংশ আকারে থাকে, তোমার কাজ হচ্ছে হরটাকে কি করতে হবে? হরটাকে সমান করতে হবে। হরটাকে সমান করার জন্য নিচে একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে, উপরে একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? ধরো আমি আরো কিছু এক্সাম্পল দিই এই ভগ্নাংশের ক্ষেত্রে। ধরো আরো কিছু এক্সাম্পল দিচ্ছি। ধরো এখানে বলছে, একটা সেকেন্ড, হ্যাঁ, ধরো এখানে বলছে, ধরো একটু মান চেঞ্জ করে দিই। 2 ভাগের 1, তারপর অনুপাত 3 ভাগের 1 অনুপাত, আরেকটা ধরো সাপোজ 4 ভাগের 1 দিই। হ্যাঁ, এখন লসাগু কত হবে? লসাগু এটা হবে 12। আচ্ছা আমি কিভাবে বলবো? লসাগু 2 ভাবে বের করতে পারো। আগে নর্মালি ভেঙে ভেঙে বের করতে পারো। কোনোটা ভাগ যাচ্ছে, যাচ্ছে না, তাহলে এখানে গুণ করে দাও। 3 দুগুণে যাচ্ছে, সরি 2 এর মধ্যে 2 1 2, 3 2 দুগুণে 4, আর যাচ্ছে না। 3 দুগুণে 6, 6 দুগুণে 12। ঠিক আছে? কারণ 2 আর 4 এর মধ্যে 2 দ্বারা ভাগ যাচ্ছে না, তাই না? সেই জন্য আমরা ভাগ দিচ্ছি 2 1 2, 2 দুগুণে 4। তাহলে আমার 3 দুগুণে 6, 6 দুগুণে 12, লসাগু সবগুলো আমরা গুণ করে দিব। আগে সর্বনিম্ন 2টা ভাগ যায় কিনা দেখবো। এটা আমরা এভাবে ডাইরেক্ট বলতে পারি। এই যে 4 আছে না, 4 কে এটা 4 বানানো যায়, যায়। এটাকে বানানো যাচ্ছে, যাচ্ছে না। 4 কে ডাবল করো 8, এটাকে 8 বানানো যায়, যাচ্ছে। এটাকে যাচ্ছে, যাচ্ছে না। 4 কে ট্রিপল করো 12, এটাকে 12 বানানো যায়, যায়। এটাকে 12 বানানো যায়, যায়। আর এটা তো 12 বানানো যাবে। তাহলে আমাকে কি করতে হবে? 2 কে ধরো সাপোজ 12 বানাতে গেলে কি দ্বিগুণ করতে হবে? 6। নিচে 6 দ্বিগুণ মানে কি? উপরও 6 দ্বিগুণ। ধরো 3 কে 12 বানাতে গেলে 4 দ্বিগুণ করতে হবে। নিচে 4 দ্বিগুণ মানে কি? উপরও 4 দিয়ে গুণ। এরপর হচ্ছে যে 4 কে 12 বানাতে গেলে নিচেও 3 দিয়ে গুণ, উপরও 3 দিয়ে গুণ। তাহলে দেখো 12 ভাগের 6, 12 ভাগের 4, 12 ভাগের 3। ঠিক আছে? সো তুমি এখানে 12 12 12 কেটে দিতে পারো, 6:4:3। বাট লসাগু গুলো মিলাই দেয়, এখানে 1 ভাগ বেশি আছে। যাই হোক, লসাগু গুলো মিলাই দিবে। ঠিক আছে? তো যদি ভগ্নাংশ আকারে থাকে, হোপফুলি তুমি এটাকে অনুপাত আকারে বের করতে পারবা। ওকে, এবার আসো, এবার আমরা আরেকটা লাস্ট প্যাচ আছে বন্টনযোগ্য মুনাফা। আচ্ছা বন্টনযোগ্য মুনাফা কি বলছি? কিছু বলবে না, কিছু না বললে সমান ভাগে ভাগ করে দিব। যদি অনুপাত বলে, অনুপাত গুলো যোগ করে এত ভাগের এত, এত ভাগের এত, এত ভাগের এত। অনুপাত না বলে যদি ভগ্নাংশ বলে, তাহলে ভগ্নাংশের হরগুলো সমান আছে কিনা দেখবো। যদি সমান না থাকে, সমান করবো। ঠিক আছে? লাস্ট কঠিন জিনিস, এবং এই চ্যাপ্টারে সবকিছুই মোটামুটি টপিক কভার হয়ে গেছে। ওকে, লাস্ট কঠিন জিনিস আমরা এখান থেকে পড়ে। দেখো, খেয়াল করো। এ পাচ্ছে 50,000, বি পাচ্ছে 25,000, সি পাচ্ছে 30,000। আমি বলছি এ, ওই আমরা বলি না যে আমরা একটু বেশি ওভার এস্টিমেট করে ফেলাই। তো এ আর সি, এই দুই ব্যক্তি কি করছে জানো? এ আর সি দুইজন, এরা এ আর সি এরা কি করছে? বি কে
নিশ্চয়তা দিছে, নিশ্চয়তা দিছে যে তার মুনাফা 30,000 টাকার। আমরা একটু একটা কাজ করি ক্যালকুলেশন করতে, আমাদের হাতে 30,000 না, আমরা 4 2 ভাগ 3 ভাগ, হ্যাঁ আমরা 31,000 টাকা লিখি। 31,000 টাকার কম হবে না। এখন ও শিট, দাঁড়াও, কোথায় সিলেক্ট, ওকে। দেখো এ আর সি বি কে নিশ্চয়তা দিছে তার মুনাফা 31,000 টাকার কম হবে না। আমি 31,000 টাকা লিখছি, 30,000 বলবে, রাউন্ড ফিগার বলবে। এখন দেখো বি ধরো অনেক কাবজাব মানুষ, বি যখন মুনাফাগুলো হিসাব করে দেখছে, এ পাচ্ছে 50,000, বি পাচ্ছে 25,000, সি পাচ্ছে 25,000, বি কি 31,000 টাকা পাচ্ছে? অনুপাত অনুযায়ী উত্তর হচ্ছে পাচ্ছে না। কিন্তু এ আর সি যে বলছে বি কে 31,000 টাকা পাবে, কমপক্ষে 31,000, এতে বেশি পেলে সমস্যা নাই, বাট যেহেতু তার মুনাফা কমপক্ষে 31,000 টাকাই হবে, এর চেয়ে কমে হবে না, তাহলে যে বি এর যে 25,000 টাকা হয়েছে, তাহলে বি এর বাকি যে 6,000 টাকা, বি এর 6,000 টাকা, এই 6,000 টাকা শর্ট, এই 6,000 টাকা দিবে কে? উত্তর হচ্ছে দুইজন দিবে, যেহেতু দুইজন নিশ্চয়তা দিচ্ছে, এও দিবে সিও দিবে। আর প্রশ্ন হচ্ছে কিভাবে দিবে। দেখো এই যে অনুপাত, এ কিন্তু বেশি পাচ্ছে, এ পাচ্ছে 2 ভাগ, সি পাচ্ছে 1 ভাগ, তার মানে কি জানো, এ দিবে 6,000 টাকার 2 ভাগ দিবে এ, আর 1 ভাগ দিবে সি। কিভাবে? এই 6,000 টাকাকে 2 আর 1 ভাগ, টোটাল 3 ভাগ করব। 3 ভাগের মধ্যে 3 ভাগের 2 ভাগ দিবে হচ্ছে যে এ, 3 ভাগের 2 ভাগ দিবে এ, 3 ভাগের 1 ভাগ দিবে সি। চলো আমরা একটু দেখি এটা কিভাবে করব। এই যে আমরা 6,000 টাকা, আমরা এখানে ডিরেক্ট 6,000 টাকা যোগ করে দিব। যোগ করে দিলে বি হচ্ছে 31,000 টাকা। বি ধরো এখন ধরো সাপোজ হ্যাপি, হ্যাঁ, কারণ বি তার টাকা কম নিবে না। এখন 6,000 টাকা আমরা এই দুজন থেকে মাইনাস করব। কিভাবে মাইনাস করব দেখো, 6,000 টাকা 6,000 টাকা মাইনাস করলাম, কত টাকা? 6,000 টাকা এ দিবে 3 ভাগের 2 ভাগ, আর এ দিবে 3 ভাগের 1 ভাগ। তাহলে চলো 6,000 টাকা দিয়ে 3 দিয়ে ভাগ করলে 2,000, 2 ভাগ করলে 4,000, তাহলে 50,000 থেকে 4,000 গেলে গা, তাহলে এ পাচ্ছে 46,000 টাকা। 6,000 কে 3 দিয়ে ভাগ করলে 2,000, 1 দিয়ে গুণ করলে 2,000, 25 থেকে 2,000 গেলে কত? সি পাচ্ছে 23,000 টাকা। তিনোটা যোগ করো, তিনোটা যোগ করলে 1 লাখ টাকাই হবে। তাহলে দেখছো 6,000 টাকা যে শর্ট, 4,000 টাকা দিছে এ, 2,000 টাকা দিছে বি, তাহলে এ অ্যাকচুয়ালি পাচ্ছে 46, বি অ্যাকচুয়ালি পাচ্ছে 23,000। সেটাকে আমরা এভাবে সলভ করবো। ওকে, সো কেউ একজন যদি, আর যদি শুধু বলতো এ নিশ্চয়তা দিছে বি 31,000 টাকা পাবে, তাহলে সি থেকে মাইনাস করতাম না, জাস্ট এ থেকে মাইনাস করলে হবে। যেহেতু এখানে দুইজন নিশ্চয়তা দিছে, দুইজন থেকে মাইনাস করব। কিভাবে মাইনাস করব? তাদের অনুপাত অনুযায়ী, 2:1, এ পাচ্ছে 2 ভাগ, সি পাচ্ছে 1 ভাগ, সেজন্য আমরা 4 ভাগ না করে কয় ভাগ করবো? 3 ভাগ। এখানে বি এর তো কোনো ঝামেলা নেই, ঠিক আছে। এটা আরো শর্টকাট করা যায়, যেমন ধরো এই অঙ্কটা আমরা আরো শর্টকাট করতে পারি। আমরা এ বি সি আমরা 3 জনের নাম লিখলাম, হ্যাঁ, অনুপাতটা মাথায় রাখবা, 2:1:1। ওকে, এটা একটু মাথায় রাখবা। তা আমরা যেহেতু বি কে নিশ্চয়তা দিছি, তাই না, তার মুনাফা 31,000 টাকা কম হবে না, আমরা সবসময় আগে বি এরটা বের করবো। 1 লাখ টাকা কয় ভাগ, এটা আরেকভাবে করতেছি, 3 4, 1 লাখ টাকা 4 ভাগের 1 ভাগ হচ্ছে 25,000 টাকা। তো আমরা দেখতেছি বি এরটা কম, তো আমরা বি এরটা আগে বের করব, বের করে সরাসরি মুছে আমরা বি বরাবর সরাসরি 31,000 টাকা লিখে ফেলবো। ওকে, তো আমরা 1 লাখ টাকা থেকে 31,000 টাকা যদি আমরা মাইনাস করি, তাহলে হয় 9, আর এখান থেকে 9 69,000 টাকা। ওকে, এই 69,000 টাকা এ আর সি পাবে। এই 69,000 টাকা কে পাবে? এ আর সি। কিভাবে পাবে? 2 ভাগ আর 1 ভাগ, কারণ এ বাদ, একে আমরা দিয়ে দিছি। 69,000 টাকা 3 ভাগের 2 ভাগ পাবে এ, 69,000 টাকা 3 ভাগের 1 ভাগ পাবে সি। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 23 69, 23 দুগুণে 46,000, আর 69,000 কে 3 দিয়ে ভাগ করলে 23,000, 1 দিয়ে গুণ করলে 23,000। দেখো সেমই আনসার আসছে, 46 46 31 31 23। এটা আরো সহজ, তুমি চাইলে আগে বিয়েরটা বের করবা, দেখে যদি বিয়ে কম হয় ডাইরেক্ট বরাবর লিখে ফেলবা, বাকিটা মাইনাস করবা বন্টনযোগ্য মুনাফা থেকে, মাইনাস করে যে টাকাটা আছে
ওই টাকাটা এ আর সি এর মধ্যে ভাগ করে দিয়ে দিবা, তাহলেও হয়ে যাচ্ছে। তো যেভাবে তুমি করতে পারো কোনো সমস্যা নেই। তাহলে আমরা আজকে প্রথম থেকে আমরা অংশীদারি ব্যবসায়ে মূলধনের সুদ আর একটু রিভাইন করতেছি। মূলধনের সুদে প্যাচ কি, কেউ একজন অতিরিক্ত মূলধন আসবে। বেতনের প্যাচ কি, কেউ একজন বেতন নিট লাভ থেকে মাইনাস করবে। ঋণের সুদের প্যাচ কি, ঋণের সুদ হচ্ছে যে বলা থাকবে না 6% সুদ। কমিশন হচ্ছে পূর্ববর্তী, পরবর্তী, পূর্ববর্তী বলে নর্মালি পার্সেন্ট করবো, পরবর্তী বলে পার্সেন্টটা যোগ করে করবো। নিট লাভ তো বর্ষে বলে দিব উত্তোলনের সুদ 6 মাসে, 6.5 মাসে, 5.5 মাসে। পণ্য উত্তোলন সরাসরি দিবে। বন্টনযোগ্য মুনাফা সমান ভাগে ভাগ করে দিব, যদি অনুপাত হয় অনুপাতে ভাগ করে দিব, যদি ভগ্নাংশ থাকে সমহর করব, আর নিশ্চয়তা দিলে ওটা আমরা অ্যাডজাস্টমেন্ট করব। এই গেল টপিক। এবার চলো, এবার আমরা একটা অঙ্ক প্র্যাকটিক্যালি আমরা সলভ করব। ওকে, আমি এখানে একটা শীট ইনপুট দিই। সো চলো আমরা একটা অঙ্ক শিখাবো বলছিলাম, সেই অঙ্কটা শেষ করার ট্রাই করি। চলো, আমরা এখানে একটা অঙ্ক দিচ্ছি, ক, খ, গ, ঘ, উম, এখানে সবগুলো টপিক কভার করছে। কটা তোমরা সমস্যা নেই, তোমরা লাভ লোকসান আমন্ত্রণ হিসেব ক্লাসে শিখো। উত্তরপত্র একটু মেবি ভুল থাকতে পারে, উত্তরপত্র দেখিও না। চলো আমরা একটা অঙ্ক শিখাবো বলছিলাম, যেখানে সবকিছুই টপিক কভার করছে। তো ওই অঙ্কটা আমরা আজকে কথা বলবো খ নিয়ে, লাভ লোকসান আবন্টন হিসাব। ঠিক আছে, অঙ্কটা তোমরা চাইলে খাতায় তুলে রাখতে পারো। এবিসি একটা কারবারে 3 জন অংশীদার। এখানে কিন্তু অঙ্কটা একটু কঠিন, বাট সব টপিক কভার করা আছে। তারা লাভ ক্ষতি 2/1, 4/1, 4/1 অনুপাতে ভাগ করে নেয়। সো 2/1, যেহেতু আমি বলছি 2/1, দাঁড়াও একটা সেকেন্ড, আই থিঙ্ক কালো হলে ভালো বুঝে যায়। ওকে, তো দেখো আমি যে বলছি 2/1, আরেকটা হচ্ছে 4/1, আরেকটা হচ্ছে 4/1। এখানে দেখো হরটা কিন্তু সমান নাই, 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হয়, 4/2, 4/1, 4/1। মানে এটা পুরোটা হচ্ছে যে 2:1:1। এটা আমরা কিন্তু বলছিলাম। ঠিক আছে, এরপরে খেয়াল করো, এরপর বলছে তাদের মূলধন ছিল, এই যে মূলধন ছিল এটাকে প্রারম্ভিক মূলধন বলবো, 2 লাখ টাকা, 1 লাখ টাকা, 50,000 টাকা। চলতি হিসেবটা আপাতত পড়া লাগবে না, আমরা চলতি হিসেবের অঙ্ক যখন করাবো তখন আমরা চলতি হিসাবটা বুঝাবো। মূলধন এবং উত্তোলনের উপর তারা কয় পার্সেন্ট সুদ পাচ্ছে, মূলধন এবং উত্তোলনের উপর তারা 5% সুদ। সেটা আমরা একটু গোল দিয়ে রাখি। তাহলে আমরা কি পাইছি, আমরা পাইছি মূলধন আর উত্তোলনের সুদ। ওকে, এ প্রতি মাসে, প্রতি মাসের শুরুতে, একজন হচ্ছে মাসের মাঝ শেষে, আরেকজন হচ্ছে মাসের মাঝামাঝি 400 টাকা করে উত্তোলন করে। আমরা উত্তোলন পাইছি, উত্তোলনের সুদ হিসাব করতে গেলে 6.5 মাস, 6 মাস, 5.5 মাস, এটা আমাদের হেল্প করবে। তাছাড়াও বি সারা বছর 2,000 টাকা পণ্য উত্তোলন করে। পণ্য উত্তোলনের উপর আমরা পণ্য উত্তোলনের উপর কোনো সুদ ধরবো না, জাস্ট পণ্য উত্তোলন লাভ লোকসান আমরা কি পাশে লিখে দিব। বি কারবারে 10,000 টাকা ঋণ আনয়ন করছে, এটা একটা এখানে একটা ডেট বলে দিবে, ডেট না বলে দিলে মাঝামাঝি বলে দিবে। ঠিক আছে, বি কারবারে মাঝামাঝিতে 10,000 টাকা ঋণ আনয়ন করছে। আমরা ঋণ, যেহেতু বি ঋণ আনছে, সো ঋণের সুদটাও আমরা হিসাব করবো। ওকে, বি ও সি প্রতি মাসে যথাক্রমে 400 টাকা ও 500 টাকা করে বেতন পায়। বি আর সি বেতন পায়, আমরা বেতনটাও হিসাব করব। নিট লাভ ও অন্যান্য সমন্বয় সাধনের পরবর্তী মুনাফার উপর এ 6% কমিশন ধার্য করে। আমাদের কমিশনও আছে, আমাদের মূলধনের সুদও আছে, উত্তোলনের সুদও আছে, বেতনও আছে, ঋণ আছে মানে ঋণের সুদও আছে, কমিশনও আছে। এ ও বি উভয় বি কে নিশ্চয়তা দেয় যে তার মুনাফা 20,000 টাকার কম হবে না, এটা আমরা লাস্টে আলোচনা করব। বি এর বেতন কর্তন করার পর এবং অন্যান্য সমন্বয় সাধনের পূর্বে নিট লাভ ছিল 84,125 টাকা। এখানে কিন্তু একটা ওয়ার্ড বলছে, বি এর বেতন কর্তন করার পর, এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। হ্যাঁ, আর এখানে আমি প্রশ্নের মাঝখানে লিখতে ভুলে গেছি, সি অতিরিক্ত মূলধন হিসেবে 10,000 টাকা আনছে, এটাও ধরো মাঝামাঝি সময়ে। ঠিক আছে, মাঝামাঝি সময়ে। তো চলো অঙ্কটা একটু সলিউশনটা দেখি। মনে রাখবা, অংশীদারি ব্যবসায় লাভ লোকসান আবন্টন হিসাব করতে গেলে তোমাকে প্রথমে কয়েকটা জিনিস ফলো করতে হবে। তো ঘরটা কিভাবে আঁকবো দেখো, তুমি উপরে প্রথমে যে নাম, সেই নামে লাভ লোকসান আবন্টন হিসাব লিখবা। এটা হচ্ছে ডেবিট পাস আর এটা হচ্ছে ক্রেডিট পাস। বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা। ওকে,
সো প্রথমে নিট লাভ ছিল কত? 84,125 টাকা। আমি তোমাকে একটু দেখাই দিচ্ছি। নিট লাভ ছিল কত? 84,125 টাকা। এই নিট লাভটা আমরা প্রথমে লিখে ফেলবো কোন পাশে? নিট লাভটা আমরা লিখে ফেলবো ক্রেডিট পাশে। ঠিক আছে, আমরা ক্রেডিট পাশে নিট লাভটা লিখে ফেলছি। এবার আমরা একটা টাইটেল ইউজ করব। এই প্রত্যেকটা সেকশনে, যে মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, এগুলো আমি বুঝেছি। প্রত্যেকটা সেকশন লেখার জন্য আমাকে একটা টাইটেল ইউজ করতে হবে। সেই টাইটেলটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। কেন? লাভ লোকসানে যে আইটেম গুলো আসবে এগুলো সবগুলো আবার মূলধনে যাবে, মূলধনে যোগ বিয়োগ হবে, অ্যাডজাস্ট হবে। সেজন্য আমরা যেহেতু মূলধনে যাচ্ছে, সেজন্য আমরা একটা টাইটেল লিখলাম অংশীদারদের মূলধন হিসাব। একমাত্র ঋণ যাবে না, এর জন্য আমরা ঋণ হিসাব লিখছি। বাট বাকিগুলো সব মূলধনে যাবে, মূলধনে যাবে, মূলধনে যাবে। প্রত্যেকটা জিনিস লিখতে গেলে আমাকে এখানে একটা হেডলাইন ইউজ করতে হবে অংশীদারদের মূলধন হিসাব। লিখলাম মূলধনের সুদ এ বি সি। তো চলো আমরা মূলধনের সুদ এ বি সি একটু বের করি। দেখো, খেয়াল করো, এ 2 লাখ টাকা ইনভেস্ট করছে, দেখছো? 2 লাখ টাকা। মূলধনের সুদ বলছে 5%। বি বলছে 1 লাখ টাকা উত্তোলন, 1 লাখ টাকা বিনিয়োগ করছে, মূলধনের সুদ হচ্ছে 5%। সি হচ্ছে তোমার 50,000 টাকা তাদের মূলধন ছিল। এগুলো প্রত্যেকটা 2 লাখ টাকা, 1 লাখ টাকা, 50,000 টাকা করে 5% করে সুদ হিসাব করবো। তবে আরেকটা ঝামেলা আছে, বললাম না আমি, কেউ একজন অতিরিক্ত মূলধন আনবে। সি অতিরিক্ত মূলধন আছে 10,000 টাকা। তাহলে আমার এ এর মূলধন, বি এর মূলধন, সি এর মূলধনের সুদ হিসাব করার সময় অতিরিক্ত মূলধনের সুদও হিসাব করতে হবে। তো আমরা চলো মূলধনের সুদটা 2 লাখ, 1,50,000, ঠিক আছে? আমরা এখানে দেখো মূলধনের সুদটা আমরা একটু বের করি, তোমাদেরকে বের করে দেখাই। মূলধনের সুদ, সো এ বি সি। এ হচ্ছে তোমার 2 লাখ, বি হচ্ছে তোমার 1 লাখ, সি হচ্ছে তোমার 50,000, এবং সি আরো 10,000 টাকা আনছে, যেটা হচ্ছে অতিরিক্ত মূলধন। তো এটার উপর 5% সুদ করলে হয় 20,000, 10,000। তো এটার উপর 5% সুদ করলে হয় তোমার 10,000 টাকা। এটার উপর 5% সুদ হিসেব করলে হয় তোমার 5,000 টাকা। এটার উপর 5% সুদ হিসেব করলে হয় তোমার 2,500 টাকা। তাহলে আমরা সুদগুলো দেখো, এটার উপর 5%, এটার উপর 5%, এটার উপর 5% করলাম। এটার উপর 5% করব, তবে এটা কি মূলধন বলতো? এটা হচ্ছে অতিরিক্ত মূলধন। আমরা জানি অতিরিক্ত মূলধনের উপর 5% যে সুদটা হিসাব করব, এই সুদটা, এটাকে আমরা ভাগ 12, যদি অতিরিক্ত মূলধন মাঝামাঝি বলে 6 মাস, গুণ 6। তাহলে আমরা একটু মুখে মুখে করা ট্রাই করি। 10% করলে হয় 1,000, 5% হলে 500, 500 কে ভাগ 12 গুণ 6 দিলে হয় 250। তাহলে আমাকে একটু বলতো, এর মূলধনের সুদ পাচ্ছে কত? 10,000। বি মূলধনের সুদ পাচ্ছে কত? 5,000। বাট সি মূলধনের সুদ পাবে 2,750। শুধু কি পারমিট মূলধন? পারমিট মূলধনের উপর 1 বছর সুদ, অতিরিক্ত মূলধনের উপর ডেট অনুযায়ী, যেহেতু মাঝামাঝি বলছে 6 মাস। তাহলে দেখো, এখান থেকে দেখো এর মূলধনের সুদ কত? এর মূলধনের সুদ হচ্ছে 10,000। বুঝতে পারছি। বি এর ক্ষেত্রে 5,000, সি এর ক্ষেত্রে 2,750। তাহলে 17,750 মূলধনের সুদটা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার আসো বেতন, আমরা একটু বেতনটা নিয়ে আলোচনা করি। তো দেখো কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে বেতন প্রথম লাইনে নেয়, দ্বিতীয় লাইনে এতো। তাছাড়াও বি ও সি প্রতি মাসে যথাক্রমে 400 টাকা, 500 টাকা করে বেতন পাবে। সো 400 হলে 4 বার কত? 4800, আর 500 হলে 5 বার 60, 6,000। তাহলে বি পাচ্ছে 4,800, সি পাচ্ছে 6,000। কিন্তু এখানে একটা লাইন বলছে, দেখো, বি এর বেতন কর্তন করার পর এবং অন্যান্য সমন্বয় সাধনের পূর্বে নিট লাভ। তাহলে নিট লাভ থেকে কিন্তু বি এর বেতন কর্তন করার পর, তার মানে বি এর বেতন মাইনাস করা হয়ে গেছে। তাহলে লাভ লোকসানে বি এর বেতন আসবে না, শুধুমাত্র সি এর বেতনটা আসবে। মূলধন হিসেবে কিন্তু দুজনই আসবে, বি এবং সি দুইটাই আসবে। তার মানে যা কথা বলছে সেটা মিলছে না। তাহলে আমরা কি করব? লাভ লোকসান যখন করব, সেখানে বি এর বেতন আনবো না, জাস্ট কার বেতন আনবো? জাস্ট আমরা সি এর বেতন আনবো। তোমরা এই অঙ্কটা বুঝবা যদি আমার প্রত্যেকটা ক্লাসের শুরু থেকে, যে আমি তোমাদেরকে প্রত্যেকটা সমন্বয় বলে যাচ্ছি, কেউ একজন আনবে, কেউ একজনের কর্তন করা হয়ে গেছে, ওগুলো এন্ট্রি গুলো যদি বুঝে থাকো, তাহলে প্যাচগুলো তোমরা ইজিলি বুঝে যাবে। তাহলে আমি লিখলাম বেতন 6,000 টাকা, আবার হেডলাইন দিলাম অংশীদারদের মূলধন হিসাব, ব্রেকে লিখছে বেতন, সি এর বেতন 500 গুণ 12 সমান 6,000 টাকা। এবার আসো, এবার আমাদের ঋণের সুদটা একটু বের করব। আমাদের কিন্তু একজন ঋণ আনছে, হ্যাঁ, ঋণ আনছে, কিন্তু সেটা হচ্ছে সি। তো চলো আমরা একটু দেখি সি নাকি বি ঋণ আনছে, আমরা একটু দেখি। এখানে খেয়াল করো, বি, এতো বি কারবারে 10,000 টাকা মাঝামাঝি সময়ে ঋণ আনয়ন করছে। তো আমরা জানি ঋণ যে আনে সেটার উপর সুদ যদি না বলে, সেটা হচ্ছে 6%। তা আমরা 6% যদি ধরো, এইখানে আমরা যদি 6% সুদ হিসাব করি, ঋণ হচ্ছে কয় টাকা? ঋণ হচ্ছে তোমার 10,000 টাকা। 10,000 টাকার উপর 6%, 10,000 টাকার উপর 6% করলে হয় 600। এটাকে আমরা মাঝামাঝি যেতে বলছে ভাগ 12 গুণ 6, ভাগ 12 গুণ 6 সমান 300 টাকা। সেটা হচ্ছে ঋণ, বি আনসার, তাই না? ঋণ। তাহলে আমরা লাভ লোকসান আবন্টন হিসেবে ঋণের সুদ, এখানে আমরা নামটা লিখতে ভুলে গেছি, নাম লিখতে হবে কি? নাম হচ্ছে বি।
কয় টাকা? 300 টাকা। সো আশা করি ক্লিয়ার। এবার আসো, এবার আমাদের কমিশনটা বের করার আগে আমাদের উত্তোলনের সুদ আর পণ্য উত্তোলনটা আমরা লিখে ফেলাই। তো পণ্য উত্তোলন তো সরাসরি বলে দিচ্ছে 2000 টাকা, আর উত্তোলনের সুদটা আমি দেখাই দিচ্ছি। দেখো, পণ্য উত্তোলন সরাসরি বলেছে সারা বছর 2000 টাকা পণ্য উত্তোলন করে। এটা একদম সরাসরি বলে দিচ্ছে না? পণ্য উত্তোলন বের করে এত ঝামেলা না। এখন আমাদেরকে বের করতে হচ্ছে, আমি এগুলো একটু তোমাদেরকে মুছে দিচ্ছি। এবার আমরা উত্তোলনের সুদ বের করবো, ঠিক আছে? দেখো, খেয়াল করো, এটা মাঝামাঝি কতটা লেখা থাক, নাহলে আবার কনফিউজ হয়ে যাবে। মাঝামাঝি। আমরা দেখো, এ প্রতি মাসে শুরুতে পাইছি একটা 500 টাকা, বি প্রতি মাসের শেষে 300 টাকা, সি প্রতি মাসের মাঝামাঝি 400 টাকা উত্তোলন করে। তা আমরা কি শিখছি বলতো? 500, 300, 400, ঠিক আছে? তা আমরা এখানে উত্তোলনের সুদ হিসাব করব। এ হচ্ছে যে তোমার 500 টাকা, বি হচ্ছে তোমার 300 টাকা, সি হচ্ছে তোমার 400 টাকা। এগুলোর উপর আমরা সুদ ধরবো। সুদ কত পার্সেন্ট বলছিল? 5%, 5%, 5%। সো 5% করলে 500 টাকার 5% করলে কত হয়? 500 টাকার 5% করলে হয় তোমার 50 টাকা, 25 টাকা। 300 টাকার 5% করলে হয় 15 টাকা, 40 টাকা। এটা হচ্ছে 20 টাকা। এই যে এগুলো মাসে বলছে, এগুলো এক মাসের সুদ। যেহেতু প্রথমটা বলছিল মাসের শুরুতে, 500 টাকা বলছিল শুরুতে, ঠিক আছে? সো এটাকে আমরা গুণ করব 6.5। এটা বলছিল শেষে, সো এটাকে আমরা গুণ করব 5.5, 5.5 মাস। এটাকে বলছিল মাঝামাঝি, এটাকে আমরা গুণ করব 6 দিয়ে। সো 6 দুগুণে 12, 120। আর এটা হচ্ছে তোমার 15 কে 5 দিয়ে গুণ করলে 5 15 75, 75 80 82। এটা হচ্ছে 82.5। আর এটা হচ্ছে তোমার 6 25 150, 172.5। তো দেখো, একটা হচ্ছে 172 না বলে 173 টাকা বলবো, 82 না বলে আমরা 83 টাকা বলবো, আর একটা হচ্ছে 120 টাকা। সো দেখো, আমাদের উত্তোলনের সুদটা আমরা বের করে ফেলছি। দেখো উত্তোলনের সুদ, ওটা ক্যালকুলেশন আমার ভুল ছিল, 172 না, এটা হবে মেবি, ধরো ক্যালকুলেটর কই, ক্যালকুলেশনটা এটা না, এটা, হুম, এটা 162 হবে। যাদের কাছে ক্যালকুলেটর আছে, আচ্ছা আমার মোবাইলেও আছে, বাট ক্যালকুলেশন করে দেখবা 162.5 হবে। সো আমরা 162 লিখবো নাকি 163 লিখবো? 163 টাকা লিখবো, ঠিক আছে? সো দেখো, এখানে আমার উত্তোলনের সুদ দেখো, এটা হচ্ছে 6.5 মাস, এটা হচ্ছে 5.5 মাস, এটা হচ্ছে 6 মাস, 163, 83 পয়েন্টটা স্কিপ করছি, আর 120 টাকা, 366 টাকা পাইছি। পণ্য উত্তোলন লিখে ফেলছি। এখন হচ্ছে আমার মেইন কাজটা শুরু। সো একটু মনোযোগ দাও, ওকে? দেখো, আমি এই সবগুলো ক্রেডিট গুলো সবগুলো কি করব? যোগ করব। দেখতেছি আমি এখানের মধ্যে এই এন্ট্রিটা কিন্তু পাই নাই, এই এন্ট্রিটা কিন্তু আমি পাই নাই, আর এই এন্ট্রিটা পাই নাই, এই দুইটা ছাড়া আমরা এগুলো সবগুলো যোগ করব। যোগ করে কত পাইছি? 86,491। আমরা এখানেও লিখবো 86,491। লিখার পর 86,491 থেকে 17,750, 6,300 আমি লিখে দিচ্ছি। 86,491 থেকে আমরা 17,750 মাইনাস করব, আমরা 6,000 টাকা মাইনাস করব, আমরা 300 টাকা মাইনাস করব। মাইনাস করে দেখি কত টাকা আছে। একটা মিনিট। 86,491 মাইনাস 17,750 মাইনাস 6,000 মাইনাস 300, তাহলে আসে তোমার 62,441 টাকা। ওকে, এবার বলো, এই 62,441 টাকা লিখার আগে আমরা কমিশন বের করছি? উত্তর হচ্ছে বের করি নাই। এখন কমিশনটা কি বলছে? কোয়েশ্চেন বলছে কোথায়? এতো নিট লাভ ও অন্যান্য সমন্বয় সাধনের পরবর্তী মুনাফার উপর 6% কমিশন পাবে। আমরা শিখেছিলাম পরবর্তী বললে 106 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ। সো এই টাকাটাকে আমরা, এই অঙ্কে এই যে টাকাটা আসছে, এই টাকাটাকে আমরা 106 দিয়ে ভাগ করব, 6 দিয়ে গুণ করব।
তাহলে এটাকে আমরা যদি 106 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ করে দেখি কত আসে, ভাগ 106 গুণ 6, তাহলে আমাদের আসে 3534 টাকা। তো আমরা 3534 টাকা লিখবো। তো 62,000 থেকে 3534 টাকা পাওয়ার পর এটাও আমরা কি করবো, মাইনাস করবো। মাইনাস করলে আমরা পাবো 58,907 টাকা। সো এতটুকু ক্লিয়ার কিনা আগে একটু বলো, এতটুকু ক্লিয়ার কিনা একটু বলো। আমরা এই ক্রেডিট গুলো থেকে ডেবিট গুলো মাইনাস করে এরপরে এটার উপর 106 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ করে আমরা কমিশনটা পাইছি। কেন 106 দিয়ে ভাগ? কারণ কমিশনটা বলছিল তোমার পরবর্তী। ওকে, এরপর আমরা এখান থেকে সবগুলো ক্যালকুলেশন করে ওইটাও মাইনাস করার পর আমরা বন্টনযোগ্য মুনাফা পাইছি 58,960। তাহলে আমি এই জিনিসটা একটু তোমাদের মুছে দিচ্ছি, ঠিক আছে? এই জিনিসটা তোমরা ক্যালকুলেশনটা আশা করি বুঝছো। ওকে, এবার আসো, এবার আমরা এই 58,907 বসানোর পর এই সবগুলো যোগ করলে কিন্তু 86,491 টাকা চলে আসে। এই 58,907 কে এবার আমরা ভাগ করব এ বি সি এর মধ্যে। সো দেখো কিভাবে ভাগ করব। আমরা ভাগের ক্ষেত্রে বলে দিছি না, এটা কিন্তু ভগ্নাংশ ছিল দেওয়া, রাইট? 2/1, 4/1, 4/1। এই ভগ্নাংশগুলোকে আমরা যখন অনুপাতে নিছি কত আসে, 2:1:1। দেখছো আমরা অনুপাতে নিছি 4/2, 4/1, 4/1। আমরা অনুপাত আকারে ভাগ করব। এবং এখানে আরেকটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? এ আর সি বি কে নিশ্চয়তা দিছে তার লাভ 20,000 টাকার কম হবে। তো এই অঙ্কটা তাহলে আমাকে কি করতে হবে? আমাকে প্রথমে আগে ধরো আমরা বন্টনযোগ্য মুনাফা আমরা আলাদাভাবে এখানে হিসাব করে দেখাই তোমাদেরকে, ঠিক আছে? দেখো আমার আসছিল কত? আমার আসছিল 58,960 টাকা। এটা এ পাবে, বি পাবে, সি পাবে। তবে বি 20,000 টাকার কম হবে না। আমরা ভাগ করবো কত? 4/2, 4/1, 4/1। তো সবাই ক্যালকুলেটর নাও আমার সাথে। নিয়ে প্রথমে আগে বি এরটা বের করবো। আমরা শর্টকাটটা শিখি। হ্যাঁ, আগে আমরা বি এরটা বের করবো। 58,907 ভাগ 4 গুণ গুণ হচ্ছে 1। তাহলে আমরা 58,907 ভাগ ভাগ 4 গুণ 1 করলে আমাদের কত হয়? ওয়েট, 58,907 ভাগ 4 গুণ 1 আমাদের হয় 14,726 বা 27 টাকা। কিন্তু স্যার আমরা তো বি এর কয় টাকা লিখবো? বি এর 20,000 টাকা লিখবো। তো আমরা যখন বুঝে গেছি যেটা কম, আমরা সরাসরি বি তে 20,000 টাকা বসাই দিব। ওকে, বি তে আমরা 20,000 টাকা বসাই দিব। এবার 58,000 টাকা থেকে যদি আমরা 20,000 টাকা মাইনাস করি তাহলে কত হয়? 38,907। এটা কিন্তু বি আর পাবে না। এটা তখন আর 2 ভাগ আর 1 ভাগ, তখন এটা 4 ভাগ হবে না, 3/2 ভাগ আর 3/1 ভাগ। এই 38,907 এর 3/2 ভাগ নিবে এ, 38,907 এর 3/1 ভাগ নিবে সি। ওকে, আমরা একটু ভাগ করে দিয়ে দেখি। 38,907 ভাগ 3, তাহলে তোমার হয় গুণ 1 করলে হয় তোমার 12,969, আর 2 ভাগ করলে হয় তোমার 25,938। ঠিক আছে? সো এ টাকা এ টাকা এ টাকা এই তিনটা টাকা যোগ করো। এই তিনটা টাকা যদি যোগ করো তাহলে তুমি পাবা 58,907। দেখি আমার দুটোটা মিলছে কিনা। 25,938, 20,000 আর 12,961। দেখো 25,938, তারপরে দেখো 20,000, 12,900, কত ছিল আমাদের? 969, সরি, 12,969। সো দেখো 12,969 আমাদের এখানে বলছে এতো, আমাদের এখানে বলছে 12,969। সো বন্টনযোগ্য মুনাফার ক্ষেত্রে যাকে নিশ্চয়তা দিচ্ছে ওটা আগে বের করে ফেলবো। এবার নিশ্চয়তা বের করার পর যদি 20,000 চেয়ে কম হয়, যদি 20,000 চেয়ে কম হয় আমরা সরাসরি 20,000 টা লিখে ফেলবো। লিখে বাকি টাকা বাকিদের মধ্যে ভাগ করে দিব। সো লাভ লোকসানে এই অঙ্কটাতে কি ছিল না? এই অঙ্কটাতে সবকিছুই ছিল। ওকে, এই অঙ্কটাতে আমি একটু সামারি করে দিচ্ছি। মূলধনের সুদ ছিল, ওখানে ভিতরে সি এর অতিরিক্ত মূলধনের প্যাচ ছিল। বেতন, বি এর বেতনটা কর্তন করা হয়েছে, বি এর বেতনটা আনি নেই। ঋণের সুদ বলা ছিল না, ঋণের সুদ আমরা 6% অর্ধেক ধরছি। এখানে এর কমিশনটা দেওয়া ছিল, তাও পরবর্তী। তারপর হচ্ছে তোমার 6.5 মাস, 6 মাস, 5.5 মাসের সুদ বের করছি, পণ্য উত্তোলন দিয়ে দিছে। সবকিছু যোগ বিয়োগ করছি, বন্টনযোগ্য মুনাফা। বন্টনযোগ্য মুনাফার ক্ষেত্রে আবার একটা প্যাচ দিছে। পরীক্ষার হলে এত বড় কখনো আসবে না। পরীক্ষার হলে এখান থেকে জাস্ট 2-3টা আইটেম আসবে। আর যদি একটু কঠিন করে, বন্টনযোগ্য মুনাফা একটু কঠিন করবে, অথবা কমিশন একটু কঠিন করবে, এর চেয়ে কঠিন আর করবে না। তো এই অঙ্কটা তুমি যদি ভালো মতো বুঝো
বাসায় বোর্ড কোয়েশ্চেন যে কোনো অঙ্ক লাভ লোকসান প্র্যাকটিস করো, তোমার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। নোট দ্যাট এই অঙ্কটা তুমি যাতে ভালো মতো বুঝো, ওকে? আর এই অঙ্কটাতে ক খ গ ঘ উম আমি কেন সাজাইছি, নেক্সট দিন আমরা মূলধন হিসাব নিয়ে আলোচনা করব, চলতি হিসাব নিয়ে আলোচনা করব, ঋণ হিসাব নিয়ে আলোচনা করব। তাহলে এই চ্যাপ্টার একটা অঙ্কে পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ওকে? সো তোমরা লাভ লোকসানটা ভালো মতো দেখো, লাভ লোকসানটা ভালো মতো পারতে হবে, ঠিক আছে? আর এখানে আমার প্রশ্নটা যখন আমি বানাইছিলাম তখন এখানে আমি ডেট গুলো লিখতে ভুলে গেছি। যেমন এখানে মাঝামাঝি কথাটা লিখে দিচ্ছি, এখানেও মাঝামাঝি কথাটা, এগুলো বলে দেয়, ঠিক আছে? যেমন এখানে কারবারের ঋণটা আমি লিখতে ভুলে গেছি, যার ফলে এখানে যে ক্যালকুলেশনটা আমার শীটে উত্তরটা দেওয়া, উত্তরটা ভুল আছে। তোমরা বাসায় এই অঙ্কটা আমি যেভাবে যে এই দুটো জায়গায় মাঝামাঝি ধরে অঙ্কটা পুরোপুরি করবা, তোমাদের বন্টনযোগ্য মুনাফাগুলো এভাবে উত্তর আসবে। একটা হচ্ছে 25,938, একটা হচ্ছে 12,000, 20,000, আর একটা হচ্ছে 12,969। সো এর পরবর্তী ক্লাসে আমরা মূলধন হিসাব শিখবো। তার আগে তোমার কাজ থাকবে এই অঙ্কটা তুমি একটা স্ক্রিনশট নিয়ে নাও, এই অঙ্কটা, এবং এই অঙ্কটা যদি না পারো তাহলে দেখবা এই অঙ্কটা তুমি, আমার শীটের এই অঙ্কটা তুমি লাভ লোকসান আবন্টন হিসাবটা খাতায় 2বার হিসাব করবা। ঠিক আছে, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।